সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে দুদক। এ বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠিও দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও এই 4 জনের নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাদের নথি তলব করে চিঠি পাঠানো হবে। শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে রয়েছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। সরাসরি যাব তার কাছে। ওয়াজিদ হাসান শাহ, আপনাকে স্বাগত। শুরুতে একটু জানতে চাই, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে বিশাল অঙ্কের একটি টাকা সেখান থেকে সরানো হয়েছে, এই অভিযোগ আছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলারের একটি অভিযোগ রয়েছে পাচারের। এর আগে এফবিআই তদন্ত করে সেই নথি 2014 সালে তারা স্বীকার করেছিল, প্রমাণ পাওয়া গেছে। টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যুক্তরাজ্যে। সব মিলিয়ে একটু জানতে চাই যে এখন আসলে কি হতে যাচ্ছে, অর্থনীতিবিদ হিসেবে আপনাদের প্রত্যাশা কি, আর এর প্রক্রিয়া আসলে কি, সহজে কিভাবে করা সম্ভব? আচ্ছা, আমি যদি শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, প্রক্রিয়াটা অবশ্যই অত সহজ না, সময় বহুল ব্যাপার। আর প্রথমেই বলতে হয় যে তদানীন্তন প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন ওনার একজন পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে। এখন যে মানুষের মানে যে মানুষ পিয়ন হয়ে 400 কোটি টাকা বানাতে পারে, তখন মানে এটা তদানীন্তন প্রধানমন্ত্রী বোধহয় বুঝতে পারেনি। সবার মনে না হলেও অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছিল যে একটা পিয়ন যদি 400 কোটি টাকা বানাতে পারে, তাহলে প্রধানমন্ত্রী এবং ওনার আশেপাশের মানুষজন কত টাকা বানানোর সুযোগ পেয়ে থাকতে পারে। যে 4টা নাম বললেন, 4টা নামের ক্ষেত্রে কিন্তু একজন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন তার বোন, একজন হলো যুক্তরাজ্যে একজন এমপি এবং সম্ভবত স্বরাষ্ট্র সচিব জাতীয় কিছু, এবং আরেকজন যুক্তরাষ্ট্রে বসবাসরত। সো 4 জনের কেস 4 ধরনের। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার স্বাভাবিক আয় ছিল, যেটা দেখার বিষয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার কিরকম। এইটা তো বাংলা মানে ওনার তো দ্বৈত নাগরিকত্ব থাকার কোনো প্রশ্নই আসার কথা না। তার ট্যাক্স ফাইল ঘাটাঘাটি করে এবং অন্যান্য দেশে কি সম্পদ আছে এটা তথ্য আমরা যেসব বন্ধুপ্রতিম দেশ আছে তাদের কাছে চাইতেই পারি। টিউলিপ সিদ্দিকের অবশ্যই আয় আছে। শি হ্যাজ বিন এন এমপি ফর সেভারাল ইয়ার্স। আপনি যদি সজীব ওয়াজেদ জয়ের কথাটা বলেন, অনেকেই বলে যে এত বছর যুক্তরাষ্ট্রে থেকেও তার কোনো জ্ঞাত আয় নেই, তাহলে তার কিভাবে এরকম সম্পদ হয়েছে যুক্তরাষ্ট্রে। এটা খুব সহজ একটা প্রশ্ন। এবং শেখ রেহানার ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন যে তার এত সম্পদ হলো কিভাবে। এখন আমাদের দেশে যাদের নথি থাকার কথা, আয়কর নথি, সেইটার এগেনস্টে কিন্তু দেখা খুব সহজ যে তাদের বৈধ আয় বা বৈধ সম্পদ কি এবং তার বেশি কি হতে পারে। আহ, আমরা জানি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রায় আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসকে নিয়ে প্রশ্ন তুলেছেন কিভাবে উনি এত টাকা বানিয়েছেন। আপনি যদি দেখেন ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ জিততেন, সেই নোবেল প্রাইজের আয় কিন্তু যে কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর 20 বছরের আয়ের থেকে বেশি। জি জি, জনাব ওয়াজিদ হাসান শাহ, একটা বিষয় সেটি হচ্ছে দুদক এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে। পুরো শেখ হাসিনার পরিবারের তদন্তের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে, কয়েকজন উপপরিচালককে দায়িত্ব দিয়ে বেশ শক্ত করেই নেমেছে। বিএফআইইউর কাছে তারা তথ্য চেয়েছেন, কতটুকু সক্ষমতা আছে আসলে বিএফআইইউর এই অফশোর কোম্পানির মাধ্যমে টাকা লেনদেন, বিদেশের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, কি হয়েছে, এগুলো কি আসলে সম্ভব? খবর নেওয়া তো অবশ্যই সম্ভব। বিএফআইইউর নিজের ক্যাপাসিটি যতটা আছে, পাশাপাশি বিএফআইইউ যেহেতু বাংলাদেশ সরকারের এই মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হিসেবে কাজ করছে, তারা তাদের বিভিন্ন দেশে যে আহ, একই ধরনের প্রতিষ্ঠান আছে তাদের কাছে তথ্য চাইলে কিন্তু তারা যে তথ্য পেতে পারে সেখান থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। এবং আমরা বিভিন্ন ধরনের সংবাদ প্রতিবেদন দেখছি যে এফবিআই নাকি বছর 10 আগে সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে প্রায় $300 মিলিয়ন একটা ট্রান্সফার নিয়ে মানে ফ্ল্যাগ করেছিল। এখন তখন বিএফআইইউ কে জানালেও বিএফআইইউ অবশ্যই কোনো ব্যবস্থা নেবে না তদানীন্তন প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। এফবিআই তো কিছুটা প্রমাণ পেয়েছিল তখন।
জি, প্রমাণ পেয়েছে, এবং সেটার সূত্র ধরেই যদি আমরা এগোতে থাকি সেখান থেকে কিন্তু অনেক কিছু চলে আসবে, এবং সম্ভবত আমরা যেটা শুনেছি পানামা পেপারসেও তার নামটা আসছিল। জি এবং আপনি রূপপুরের যে প্রসঙ্গটা টেনেছেন, রূপপুরে আমরা দেখেছি যে যেই ধরনের খরচ করা হয়েছে, একই ধরনের বিদ্যুৎ কেন্দ্র যখন ভারত বা আশেপাশের অন্যান্য দেশে করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার থেকে প্রায় 3 গুণ বেশি খরচ হয়েছে। এই 3 গুণ বেশি খরচের তো কোনো জাস্টিফিকেশন ছিল না সেই সময়। এবং এইটা নিয়ে যেন প্রশ্ন তোলার সুযোগ কম থাকে, অনেকেই বলে জি সেই জি কারণেই রাশিয়ার মতো দেশের সাথে এই চুক্তিটা করা হয়েছিল। এবং সেখান থেকে যে কিছুটা টাকা এদিক সেদিক হয়েছে সেই ব্যাপারে কারোরই খুব একটা সন্দেহ নেই, এক্সাক্ট পরিমাণটা আমরা কেউ জানি না। জি জি জনাব ওয়াজেদ হাসান শাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দুদক চেয়ারম্যানও এরই মধ্যে বলেছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে, যার প্রাথমিক সত্যতা অনেক কিছু মিলেছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে এই কথা বলেন তিনি। আরও বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এজন্য নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা জরুরি। আর জনগণের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলেও জানান তিনি। যারা আওয়ামী সন্ত্রাসীদের দোসর এবং নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের বিএনপিতে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর রাখবার হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। এদিকে নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক স্বজনরা। তারা বলছেন, কারো সঙ্গে বিরোধ ছিল না, তাহলে কেন এই হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ। হত্যার তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাত, শীতে জবুথবু চারপাশ। এর মধ্যে ছোট ছেলে মাজেদুলের মরদেহ নিতে চাঁদপুর জেনারেল হাসপাতালে এসেছেন মাগুরার আনিসুর রহমান। সোমবার বিকেলে তিনি জানতে পারেন তার ছেলে মাজেদুল ইসলাম খুন হয়েছে এমভি আল বাখেরা কার্গো জাহাজে। জেএলসি পরীক্ষা শেষে মাত্র 16 দিন আগে এই জাহাজে যোগ দেন মাজেদুল। সোমবার সন্ধ্যায় বাবার সাথে ফোনে কথা হয় ছেলের। বলছিলেন, সংসারের হাল ধরে রিক্সা চালক বাবার কষ্ট কমাবেন। তুমি আমার এমপি করে দাও, তুই এমপি করে দাও, আমি আমার মা দাদির সাথে আর আমার বুবুর সাথে কথা গো, আব্বা তুমি ভাত খেয়েছো। মাজেদুল আসছে, মাজেদুলের পরীক্ষা দিয়ে 15-16 দিন আসছে জাহাজে। জানুয়ারির 10 তারিখে মেয়ে বিয়ে, তাই 3 তারিখে ছুটিতে যাওয়ার কথা জাহাজের মাস্টার ফরিদপুরের গোলাম কিবরিয়ার। তারপর যাবেন অবসরে। তবে জীবন থেকেই তাকে ছুটি দিয়েছে খুনিরা। এই জানুয়ারির 1 তারিখে থেকে ওনার চাকরি শেষ, ওনার সার্টিফিকেটের বয়স শেষ, যার জন্য উনি 1 তারিখে উনি চলে যাবেন। ভাগ্নে শেখ সবুজকে জাহাজ এনেছিলেন মাস্টার গোলাম কিবরিয়া। জাহাজের লস্কর পদে কাজ করতেন সবুজ। তার মরদেহ নিতে এসেছেন ভাই। সবুজ কেন নির্মমভাবে খুন হলেন, এ প্রশ্ন তার মনে। সে ওই জাহাজের মাস্টার ছিল, সে আমার আপন মামা, বড় মামা, আর সাথে আমার ছোট ভাই শেখ সবুজ। পুলিশ বলছে, জাহাজ থেকে আলামত সংগ্রহ করেছেন তারা। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা 6 জন মৃতদেহের লাশে শনাক্ত করতে পেরেছি। আর একজন বাবুর্চি, যে জাহাজে যে বাবুর্চি ছিল তার নাম রানা, তার নাম পেয়েছি কিন্তু তার পরিচয় আমরা এখনো পাইনি। এই ঘটনায় বেঁচে থাকা একমাত্র জাহাজ কর্মী জুয়েলের শ্বাসনালী কেটে গেছে। কিছু বলতে চেয়েও পারছেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁদপুর। আলোচিত এই ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য জানবো, কেন তাদেরকে হত্যা করা হলো, কোনো কুলকিনারা পুলিশ পেয়েছে কিনা জানবো। সহকর্মী আলামিন হোসেন এই মুহূর্তে সরাসরি মেঘনা নদীতে আছেন, আমার সাথে যুক্ত হচ্ছেন। আলামিন, একটাই প্রশ্ন সবার, 7 জনকে মেরে ফেলা হলো, কিচ্ছু নেওয়া হলো না, তাদের মোবাইল, মানিব্যাগ, জাহাজের যেই সরকারি সার ছিল সব ঠিক আছে, কোনো কুলকিনারা পেল পুলিশ? কিছু ধারণা করতে পারছে?
নৌপুলিশের যিনি পুলিশ সুপার চাঁদপুর অঞ্চলের সৈয়দ মুশফিকুর রহমান, তার কাছে আমরা একই প্রশ্ন করেছিলাম। তিনি তিনটি বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে একটি হচ্ছে সার চুরি, নৌযান শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কিনা, এবং পাশাপাশি ব্যবসায়ী স্বার্থ যারা রয়েছে এই জাহাজটির 6 জন মালিক, তাদের মধ্যে ব্যবসায়ী কোনো বিরোধ রয়েছে কিনা, সেই বিষয়গুলোকে মূলত তারা খতিয়ে দেখছেন। আমি যদি বাসার আপনাকে একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে ঈশানবালা অর্থাৎ হাইমচরের উপজেলার ঈশানবালা যে চর, সেই চরের এইখানটাতে কিন্তু এই জাহাজ আসার কথা না, জাহাজটি নোঙর করার কথা আরো হচ্ছে মাঝখানটাতে। তাহলে এই জাহাজটি এখানে কেন আসলো? পাশাপাশি এই ঘটনায় যিনি জীবিত রয়েছেন জুয়েল রানা, তার গলায় শ্বাসনালীর অল্প একটু কাটা এবং সেটি গামছা পেঁচানো অবস্থায় ছিল যখন কোস্টগার্ড তাকে আসলে উদ্ধার করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের একটি টহল টিম চাঁদপুরে, তারা কিন্তু এটিকে ঘিরে রেখেছে। পাশাপাশি বিভিন্ন তদন্ত সংস্থা 3টি গঠন করা, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গঠন করা হয়েছে, নৌ পুলিশের পক্ষ থেকে একটি গঠন করা হয়েছে। তারা মূলত এখানে তদন্তের কার্যক্রম সেটি পরিচালনা করা হয়েছে। আমরা এই জাহাজটির যারা মালিক তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের মধ্যে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব নেই, যার কারণে পুলিশ যদিও বলে থাকে যে ব্যবসায়িক স্বার্থ, সেটি একদম নেই বললেই চলে। এর বাইরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নৌযান শ্রমিকদের সেটি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি জুয়েল রানা এখন ঢাকা মেডিকেলে রয়েছেন, তার একটি অপারেশন হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন। পুলিশ বলছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এই ঘটনার বিস্তারিত জানা যাবে। তবে গোয়েন্দারা যেটি বলছেন যে মূলত সরকারি সার 800 টন সার রয়েছে এখানে, সেই ক্ষেত্রে সেই সার চুরি করার উদ্দেশ্যে কোনো ডাকাত দল এখানে হামলা করেছিল কিনা, বা তাদেরকে কেউ জাহাজের অভ্যন্তরীণ নৌযান শ্রমিকদের মধ্যে থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছিল কিনা সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে এই জাহাজটি এখানে আসার কথা না। জাহাজ চলাচলের লাইটারের জাহাজের যে রুট, একটি নির্দিষ্ট জায়গায় অ্যাঙ্করেজ পয়েন্ট থাকে যেখানে নিরাপত্তা থাকে, আশপাশে কোনো শহর থাকে, এই জায়গায় জাহাজ অ্যাঙ্করেজ ছিল কেন যেখানে ডাকাতি ছিল? পুলিশ কি বলছে? আর এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আয়ত্তে নেওয়া হয়েছে কিনা জানা গেছে? পুলিশের আয়ত্তে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদের কাউকে নেওয়া হয়নি। এবং এই ঘটনার বড় প্রত্যক্ষদর্শী বলেন সেটি হচ্ছে জুয়েল রানা। মূলত তাকে তিনি যেটি বলেছেন যে জাহাজটিতে 8 জনই ছিল। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটি চাইনিজ কুড়াল এবং ছুরি উদ্ধার করা হয়েছে, এবং সেই চাইনিজ কুড়ালটি গোয়েন্দারা যেটি বলছেন অনেক সময় ফায়ার এক্সটিংগুইশারের লক কাটার জন্য যে কুড়াল ব্যবহার করা হয়, সেই কুড়ালটি মূলত এই এমবি আল বাখেরার। তাহলে সেই কুড়ালটি কোথায় রয়েছে সেটা তো ডাকাত দলের জানার কথা না। এবং এই ডাকাত দলেরদের ডাকাত বা ডাকাতির পরে বা এই ঘটনার পরে যে দুটি আলামত জব্দ করা হয়েছে, মোবাইল ফোন 4টি, তার মধ্যে চাইনিজ কুড়াল তারপরে ছুরি, সেটি কিন্তু জাহাজের একটি অংশ থেকে নোংরা কাপড় পেঁচানো ছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে জুয়েল রানা যিনি হাত অবস্থায় রয়েছেন, তার গলায় একটি গামছা পেঁচানো ছিল, অর্থাৎ গলা যেখানে কাটা। এবং পুলিশ যেটি বলছে যে ঘুমের ওষুধ কিংবা চেতনানাশক কিছু খাইয়ে মূলত তাদেরকে সেখানে এই ঘটনায় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। এমবি মুগিন নামে আরো একটি যে জাহাজ, সেই জাহাজটিরও জব্দ করা হয়েছে এবং এই জাহাজটি পাশাপাশি ছিল। সেই জাহাজটির বা শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে। মূলত তারা কি দেখেছে, এই জাহাজটি এখানে কেন এসেছে, 7 জন মানুষকে নৃশংসভাবে কেন হত্যা করা হলো, এবং তাদের প্রত্যেকেই কুপিয়ে হত্যা করা হয়েছে গলা এবং ঘাড়ে। তো সেটি নৃশংসমূলক এবং পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যা। এই ঘটনা ইতিমধ্যেই হাইমচর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে এবং সেটির বাদী হবেন এই যে নৌযানটি, সেই নৌযানটির মাস্টার গোলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আরেকটি জাহাজের কথা বলছিলেন সেটিও ওই কোম্পানির জাহাজ, যারা প্রথম যে সেখানে তাদেরকে শনাক্ত করে, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করেছে দুদক। দুর্নীতির তদন্তে কানাডার এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরির তথ্য আমলে নেওয়া হতে পারে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, আপনি কিছুক্ষণ আগেই দুদকের প্রধান কার্যালয় থেকে এসছেন। খুবই আলোচিত বিষয় পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতি, যেটি নিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল, এর সাথে অনেক জড়িত, অনেক বিষয় আশায় জড়িত। আবার সেই বিষয়টি তদন্ত শুরু হচ্ছে। এখন আসলে কি হবে? এর আগে তো একবার এই বিষয়টির সমাধান হলো, দুর্নীতির তদন্তের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যেটি আগে বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে, দাবি করা হয়েছে। আপনাকে আমি একটু সংশোধন করে দেই। এটি কিন্তু দুর্নীতির প্রমাণ যে পাওয়া যায়নি, এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। অর্থাৎ দুর্নীতি যে হয়নি, এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত নয়। 2015 সালে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমারই একটি প্রতিবেদনে আমরা কিন্তু
পদ্মা সেতুর যে দুর্নীতির যে একেবারে নেপথ্যে একদম যে দালিলিক প্রমাণ, সেই দালিলিক প্রমাণ অর্থাৎ যেটা হচ্ছে যে রমেশের ডায়েরির তথ্য, সেই ডায়েরির তথ্য নিয়ে বিশ্বব্যাংকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন কিন্তু আমরা প্রকাশ করে দিই, যেখানে একদম সুনির্দিষ্টভাবে বলা আছে যে সরকারের তখনকার দিনের যে উপদেষ্টা ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তারা এই ঘুষ কেলেঙ্কারির সাথে কিভাবে জড়িত ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় এখানে চলে আসে যে কানাডার যে অন্টারিও আদালতের যে 2017 সালে যেই রায়টি, অর্থাৎ এইটি একটি গাল গল্প, অর্থাৎ পদ্মা সেতুর দুর্নীতি মামলাকে একটা গাল গল্প বলে যেই রায় দেওয়া হয়েছিল, এই রায়টি কিন্তু ঠিক, কিন্তু সেই রায়টি কিসের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমাদের বুঝতে হবে। কানাডার রয়্যাল মাউন্ট পুলিশ কিন্তু এসএনসি লাভালিনের যে দুই কর্মকর্তা, একজন হচ্ছে যে কাজী ইসমাইল, আরেকজন হচ্ছে যে রমেশ সাহা, একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনকার, আরেকজন হচ্ছে যে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, এদের মধ্যে যে কনভারসেশন হয়েছিল, এই যে কথোপকথন, এই কথোপকথন ছিল আসলে যে ইসমাইল এবং কেভিন ওয়ালেস, অর্থাৎ এর আগের যে এসএনসি লাভালিনের যে ভাইস প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে তারা তৎকালীন যে সেতু সচিব মশিউর রহমানের সাথে দেখা ছিলেন এবং এই প্রসঙ্গে কিন্তু তাদের ওখানে কি আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু একটি কথোপকথনের রেকর্ড কিন্তু কানাডার রয়্যাল মাউন্ট পুলিশ করেছিল। কিন্তু আদালত সেই রেকর্ডকে, অর্থাৎ অন্টারিও আদালত সেই রেকর্ডকে কিন্তু বাতিল করে দেয়। বাতিল করে দেওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে প্রসিডিউরাল ডিফেক্ট ছিল, অর্থাৎ যে নিয়ম নীতি ছিল সেটার ছিল, অর্থাৎ কানাডার মাউন্ট পুলিশ এই রেকর্ডটি করার আগে তাদের কিন্তু আদালতের অনুমতি নেয়নি, যেটি কিনা নিয়মতান্ত্রিক ভুল। তো এইটা না নেওয়ার কারণে কিন্তু কানাডার আদালত এই রেকর্ড শোনেননি এবং এই রেকর্ড না শুনেই কিন্তু এখানে তারা রায় দিয়েছে। তো এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে যে দুর্নীতি হয়নি এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত কোনো আদালত করতে পারেনি, এমনকি দুদকও পারেনি। কিন্তু যেটি ঘটেছে যে এইটা এখানে পুনর্তদন্তের যথেষ্ট জায়গা আছে এবং আমরা যদি আমাদের দেশের দুদক যদি তাদের মধ্যে যে কনভারসেশন কানাডার রয়্যাল মাউন্ট পুলিশের কাছ থেকে আনতে পারে এবং রমেশের যে ডায়েরি সেটা ইতিমধ্যেই দুদকের কাছে আছে এবং রমেশের যদি সবচেয়ে বড় তদন্তের জায়গা হচ্ছে রমেশের ওই ডায়েরি। রমেশের ডায়েরি হচ্ছে যে একেবারে দালিলিক প্রমাণ। যেই রমেশের ডায়েরি সেটি দুদকের কাছে ইতিমধ্যে আছে। কেন দালিলিক প্রমাণ? আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু আপনার হাতের লেখা এটি কিন্তু একটি প্রমাণ। তো রমেশের ডায়েরির সেই তথ্য এবং রমেশকে যদি হাজির করা যায়, পাশাপাশি হচ্ছে যে সেই কনভারসেশন, ফোন কনভারসেশন, অর্থাৎ রমেশ এবং ইসমাইলের মধ্যে যে ফোন কনভারসেশন, সেটা যদি আমরা আদালতে আনতে পারি তাহলে কিন্তু এই যে ষড়যন্ত্রের মূল বিষয়টি কিন্তু সামনে চলে আসবে। নিশ্চয়ই পরবর্তীতে এরিয়া যখন বিস্তারিত অনুসন্ধান হবে আপনার মাধ্যমে আরো বিস্তারিত আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ আপনাকে। স্বপ্নের পদ্মা সেতু হয়ে যাত্রা শুরু হলো খুলনা ঢাকা রুটে ট্রেনের। জাহানাবাদ এক্সপ্রেস ভোর 6টায় খুলনা থেকে ছেড়ে 10:30টার দিকে পৌঁছায় ঢাকার কমলাপুরে। ট্রেন চলাচল উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, অপব্যয়ের কারণে রেলের দুর্দশা কাটছে না, ব্যয় কমানোর কৌশল গ্রহণ করে রেলের আয় দিয়েই ব্যয় মেটাতে হবে বললেন তিনি। ভোর 6টায় খুলনা ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে পৌঁছাবে রাজধানী ঢাকায়। 212 কিলোমিটার পথ কমায় ঢাকায় যেতে সময় লাগছে মাত্র 3.25 ঘন্টা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা থেকে যাইতে 7 ঘন্টা লাগতো, তো সেই অনুযায়ী এটা অনেক ভালো করছে। বিশেষ করে যারা অফিস করবে তাদের জন্য এটা খুব ভালো। স্বল্প সময়ের ভিতরে চলে যাবো, এজন্যই ভালো লাগতেছে। কমলাপুরে 9:45-এ আসার কথা থাকলেও কিছু বিলম্বে 10:30টায় কমলাপুরে এসে পৌঁছায় ট্রেন। ট্রেনের সংখ্যা আরো বাড়ানোর জন্য বললেন উচ্ছ্বসিত যাত্রীরা। 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব বেনাপোল। এটা আসলে আমাদের জন্য একটা খুশি সংবাদই বলা যায়। বেশিরভাগই আমরা বেনাপোল যাচ্ছি ঘোরার জন্য, যেহেতু আমার এখানে ট্রান্সপোর্টের সময় বেঁচে যাচ্ছে, আমি বেশি ঘুরতে পারবো। এর আগে সকালে এই রুটে ট্রেন সেবার উদ্বোধন করেন রেল উপদেষ্টা। অপরিকল্পিতভাবে লাইন ও স্টেশন স্থাপনের কারণে রেলের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যায়নি বলেন তিনি। এই ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবেন তারা। আমরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি, আর সব সময়ের মতো বাংলাদেশের অগ্রগতিতে পাশে থাকবে চীন। চলমান এবং ভবিষ্যতের প্রকল্পে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশকে। ঢাকা খুলনা ঢাকা রুটে চালু হওয়া জাহানাবাদ এক্সপ্রেসের আসন সংখ্যা 768টি। পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল ঢাকা রুটেও চালু হচ্ছে আরেকটি ট্রেন। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা ঢাকা ও ঢাকা বেনাপোল ঢাকায় দুজোড়া ট্রেন চালু করল রেলওয়ে কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন বাঁচল সময়, অন্যদিকে বাঁচবে খরচও। যাত্রীরা বলছেন, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে যাত্রী সেবার মান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর অন্যান্য খবরের সাথে আরো থাকছে। 17 বছর পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ছিলেন কারাগারে। এবং ঘন কুয়াশায় ঝুঁকিপূর্ণ ঢাকা মাও এক্সপ্রেসওয়ে, 1 বছরে 63 দুর্ঘটনার 10টি দুদিনে। ইজতেমার ময়দানে হামলার ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে হবে, না হলে বৃহস্পতিবার থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান করবে বলে হুমকি দিয়েছেন জুবায়েরপন্থী নেতারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। এ সময় জুবায়েরপন্থী নেতারা আরও বলেন, সাদপন্থীরা তাদের 3 জন মানুষকে নিহত করেছে। এরা তাবলিগ জামাত নয়, সন্ত্রাসী ও চরমপন্থী বাহিনী। বলেন, আসামিদের গ্রেপ্তারে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আর 17 তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, ইসরায়েল আর ভারতের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। এছাড়া সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে জানিয়ে বলেন, 17 ডিসেম্বর টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এছাড়া তাবলিগ জামাতের সকল পরিচালনা কাকরাইল মসজিদ থেকে হতে হবে বলেও দাবি জানান জুবায়েরপন্থী নেতারা। 17 বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারা ফটকে তার স্বজন ও নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। কারাগার কর্তৃপক্ষ জানায়, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন আব্দুস সালাম পিন্টু। তিনি ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সম্পর্ক অভিযোগপত্রের ভিত্তিতে মামলায় বিচার অবৈধ বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে 1 ডিসেম্বর এই রায় দেওয়া হয়। এর আগে 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন এক মৃত্যু ফাঁদ। কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। একমুখী রাস্তায় ধীরগতির বা থেমে থাকা যানবাহনে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস ট্রাক। এক্সপ্রেসওয়েতে গত 1 বছরে 63টি দুর্ঘটনার 10টি ঘটেছে গত 2 দিনে। মৃত্যু হয়েছে 2 জনের। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশায় প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ কর্মকর্তাদের। গেল 2 দিনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মাঝে একাধিক স্থানে অন্তত 10টি দুর্ঘটনা ঘটে। 2 জনের প্রাণহানি সহ আহত হয় 10 জন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একরকম। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের ধীর গতির বা থেমে থাকা গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় অন্য গাড়ি। গাড়ি চালাইতে হলে আপনার হেডলাইট, ইমার্জেন্সি লাইট এগুলোর ব্যবহার ভালো করে জানতে হবে। না জানা কুয়াশার মধ্যে গাড়ি বের করে চালানোর কোনো অর্থই হয় না। কুয়াশা বেশি ঘন হলে সড়ক বাতি বা হেডলাইটও কাজ হয় না। তবে চালকদের দাবি, অতিরিক্ত গতি নয়, পর্যাপ্ত সড়ক বাতি না থাকাতেই কুয়াশায় থেমে থাকা গাড়ি দেখতে না পেয়ে দুর্ঘটনা। ঘন কুয়াশা হলে লাইনের সমস্যা হয় আর কি, রাস্তায় দাগ ছাড়া দেখতে সমস্যা হয়। কুয়াশা ঢাকা থেকে পড়ে তো এই জন্য দুর্ঘটনার মোকাবিলা হইতে হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ট্রাফিক আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি, কুয়াশায় গাড়ি চালানোর নিয়ম না মানা এবং অদক্ষতার কারণেই দুর্ঘটনা। শীতের মধ্যে কিন্তু কুয়াশা হচ্ছে এবং জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা জায়গা থাকার কারণে
এই গাড়িগুলোকে এই কুয়াশার মধ্যে তারা এই কিছুটা যে গতির নিয়ন্ত্রণ অবস্থায় গাড়ি চলাচল করবে তা না, তারা এই নিয়ন্ত্রণহীন অবস্থায় চালানোর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক রুলস মেনে চলতে হবে, ঘন কুয়াশায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে হবে, সড়ক বাতিগুলো অনুসরণ করতে হবে, ওভারটেকিং যত্রতত্র করা যাবে না, তাহলেই এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। ঘন কুয়াশায় পরিস্থিতি অনুকূলে না থাকলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধের পরামর্শ সড়ক ও জনপথ বিভাগের। ড্রাইভারদের দৃষ্টিসীমাটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা টোল প্লাজার আগেই কিন্তু অনেক ক্ষেত্রে গাড়ি চলাচল বন্ধ রাখি একটা সাময়িক সময়ের জন্য, যাতে গাড়ি এসে কোনো দুর্ঘটনায় না পতিত হয়। ফায়ার সার্ভিস বলছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত 1 বছরে 63টি দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন। এর মধ্যে গত 2 দিনে 10টি দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি আর আহত 10 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপদে গাড়ি চলাচল কিভাবে করতে পারে, কিভাবে দুর্ঘটনা লাঘব করা সম্ভব, বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সাথে সরাসরি এক্সপ্রেসওয়ে এলাকা থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। সাইফুন নেওয়াজ, স্বাগত আপনাকে। আপনি খুব সম্ভবত সেদিকেই আছেন। একটু শুরুতেই জানতে চাই, অনেকে পরামর্শ দিচ্ছেন ঘন কুয়াশায় গাড়ি চলাচল বন্ধ রাখা যায় কিনা, এক্সপ্রেসওয়েতে এটি কি আসলে সমাধানের একটি পথ? ধন্যবাদ। যখন আসলে আলোচনা করছি আমি এই এক্সপ্রেসওয়েতেই আছি। যেটা হচ্ছে কি, শীতকালে ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা বেড়ে যায় এবং এটা খুব কমন একটা ব্যাপার। এবং একটু খেয়াল করে দেখবেন আমাদের দেশের চালকরা ঘন কুয়াশার সময় কিভাবে গাড়ি চালাতে হবে সেই ব্যাপারটা সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে। ফর ইনস্ট্যান্স, ঘন কুয়াশা হলে যেখানে আমাদের লো বিমে চালাতে হবে, আমাদের দেশের চালকরা মনে করে যে কুয়াশা কাটানোর জন্য হাই বিমে চালানোটা জরুরি। তারা লো বিমে না চালিয়ে হাই বিমে চালায়, যা কিনা ঝুঁকিপূর্ণ, কুয়াশাকে আরো ঘন করে ফেলে। দ্বিতীয়টা হচ্ছে যে একটু ঘন কুয়াশা হলে রাস্তার এক পাশ দিয়ে অর্থাৎ বাম পাশ দিয়ে চালানোটা সবচেয়ে নিরাপদ, কিন্তু সেই জায়গা থেকে তারা দেখতে না পেয়ে মাঝামাঝি চালায়, তো কিছু কিছু ভুল করার কারণে দুর্ঘটনা ঘটায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, বিশেষ করে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে আজকেও আমি দেখছি যে আসলে আমাদের চালকরা কিন্তু একটু মানে এই রোডে অন্ততপক্ষে ওভার স্পিডে চালায়। এখন যখন কুয়াশা থাকে না, তখন যখন সে কন্টিনিউয়াস একটা স্পিডিং করে চালায়, যখন কুয়াশা হয় এই টেন্ডেন্সিটা কিন্তু তারা খুব সহজে চেঞ্জ করতে পারে না। ফলে দেখা যাচ্ছে কি, এই কুয়াশার সময় তারা চেষ্টা করে যে আসলে একটু গতিটা কমায়, কিন্তু এটা নিরাপদ গতিতে আসলে তারা নিরাপদ গতিটা কত সেই ব্যাপারটা ধারণা থাকে না। পাশাপাশি হচ্ছে যে গতিটাও তারা কিন্তু এই যে অভ্যস্ততা হয়ে যায়, স্পিডিং করতে করতে সুযোগ পেলে কুয়াশা হলেও কিছুটা ঝুঁকিপূর্ণ, কিছুটা এক্সট্রা স্পিড দিতে চায়, ফলে দুর্ঘটনা ঘটায়। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি খেয়াল করলাম, এই রুটে যে বাসগুলো চলছে অনেক বাসের কিন্তু ইন্ডিকেটর গুলো কিন্তু একটু উপরে, অর্থাৎ প্রায় 10 থেকে 12 ফিট উপরে, যেটা কিনা অন্তত পক্ষে আমার 4 থেকে 5 ফিট উপরে থাকার কথা, সেই বাসের ইন্ডিকেটর গুলো অনেক উপরে দিয়েছে তারা এখন। এবং এর ফলে যেটা হয়েছে, পেছনের চালক ধরেন কুয়াশার সময় ইন্ডিকেটর কিন্তু বড় একটা আমার মানে সেফটি একটা এলিমেন্ট, যেটা কিনা আমাকে সামনের চালক ব্রেক করলে আমি বুঝতে পারবো। এখন ইন্ডিকেটরটা যদি আমার আই হাইটের উপরে থাকে, তখন কিন্তু দেখা যাবে যে পেছনের চালক ব্রেক করলেও বুঝতে পারবে না, এবং অনেক সময় খুব কাছাকাছি চালায়। এটা খুব একটা জরুরি যে আসলে আমাদের চালকরা এত কাছাকাছি চালায়, সামনের জন্য ব্রেক করলে তারা কন্ট্রোল করতে পারে না, সময় পায় না, অর্থাৎ নিরাপদ যে দূরত্বটা দুটো গাড়ির মাঝে সেটা মেনে চলে না বলে দুর্ঘটনা ঘটে। আপনাদের অ্যাক্সিডেন্ট নিয়ে তো হিউজ স্টাডি, আপনারা অনেক গবেষণা করেছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার, যখন ভিজিবিলিটি কমে আসছে তখন কি আসলে এই গতি সরকারিভাবেই বা আইনগত বা বিধান করেই কমিয়ে দেওয়া যায় কিনা, বা এরকম কোনো উপায় আছে কিনা, আপনারা মনে করেন কিনা? ওকে, দেখেন পৃথিবীর অনেক দেশে ভেরিয়েবল স্পিড লিমিট রয়েছে, অর্থাৎ যেই 80টা বললেন সেটা পোস্টেড অর্থাৎ লেখা রয়েছে, বাট ডিজিটাল যদি একটা প্লেট থাকতো যে আসলে এখন এই মুহূর্তে 80 বা এই মুহূর্তে 60, বাট যখন কুয়াশা তখন ওই ডিসপ্লেতে উঠে আসবে 40 বা 30, এটা কিন্তু আমরা করতে পারি। 1 2 হচ্ছে নিয়মটা হচ্ছে, যদি ঘন কুয়াশার দৃষ্টিসীমা কমে যায়, চালক তার নিরাপদ সেফ গতি যতটুকু সম্ভব কমিয়ে চালাবে। ইভেন এমনও আছে যদি একেবারেই দেখা না যায়, এটা প্রকৃতির সাথে তো যুদ্ধ করা যায় না, যদি একান্তই যদি কমে যায়, ভিজিবিলিটি না থাকে, গাড়ি কিন্তু এক পাশে থেমেও থাকে অনেক সময়। কারণ এটা আমরা দেখেছি যে ঝড়ের সময় যেমন ফেরি বন্ধ থাকে, ঘন কুয়াশা প্রাকৃতিক দুর্যোগ, আপনি তো একেবারে দেখা না গেলে ভিজিবিলিটি কমে গেলে গাড়ি কিন্তু চালানোটা নিরাপদ না, হ্যাজার্ড লাইট পার্কিং লাইট জ্বালিয়ে কিন্তু তারা বসে থাকবে, ওয়েট করবে। আর যেটা করতে পারেন, যেটা আপনি বললেন যে হ্যাঁ আমরা ভেরিয়েবল স্পিড লিমিট কোনো কোনো রাস্তায় দিতে পারি,
বিশেষ করে এই মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আপনার ঘন কুয়াশা প্রচুর হয়, এবং পাশাপাশি শুধু এখানে না, আপনার যমুনা সেতু বা যে সমস্ত এলাকায় ঘন কুয়াশা প্রবণ এলাকা, শীতকালে সেখানে কিন্তু আমরা ভেরিয়েবল স্পিড লিমিট, ডিজিটাল স্পিড লিমিট বসাতে পারি, যা কিনা চালককে একটু আজকের এই মুহূর্তে স্পিড লিমিটটা কত চালকের জন্য সেটা প্রদর্শন করবে। সেটাও কিন্তু একটা সেফটি আমাদের জন্য ইমপ্রুভের ক্ষেত্রে কাজ করবে। জি, বুয়েট থেকে আমাদের সাথে বুয়েটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ সরাসরি যুক্ত ছিলেন মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে। বছর শেষ হওয়ার পথে, অথচ এখনও মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপা শুরু হয়নি। এমনকি শেষ হয়নি অষ্টম এবং নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়াও। এনসিটিবি বলছে প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময় পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যেই পাবে শিক্ষার্থীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় সরকার। এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। চলতি বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 40 কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার। এনসিটিবির তথ্য অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও শেষ হয়নি। এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনও শুরু হয়নি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই ছাপানো কিছুটা শুরু হলেও অষ্টম এবং নবম শ্রেণীর দরপত্রের চুক্তি শেষ হয়নি। তার উপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে, এটা উৎপাদন বা এই প্রক্রিয়ার সাথে মাত্র 5টা কাগজ মিল জড়িত আছে। ওনারা উৎপাদন করছে রেগুলার রেশনিং আকার দিকে। 5টা কাগজের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনাফ না। শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিবির কাজের গতি কম বলেই বই ছাপানোতে দেরি হচ্ছে। অর্থাৎ আমরা মনোযোগটা দেইনি, আমরা আগ্রহটা এখানে দেখাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রায়োরিটির জায়গা তো আছেই, এর পাশাপাশি যাদেরকে দিলে দায়িত্বটা দিলে এই কাজটা যথাযথভাবে হতো, দক্ষতার সাথে দৃঢ়তার সাথে কাজটা হতো, আমি মনে করি যোগ্য হাতে কাজটা পড়েনি। এনসিটিবি বলছে বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা, আর মাধ্যমিকের শিক্ষার্থীদের 3টি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো আমরা শিক্ষার্থীদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করি এটা জানুয়ারির 1 তারিখের মধ্যে শিক্ষার্থীরা পাবে। অন্যদিকে বাংলা, ইংরেজি, গণিতের 3টি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এবার কেন্দ্রীয়ভাবে কোনো বই উৎসব হবে না, তবে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ দুপুর আজ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও বিস্তারিত সংবাদ রয়েছে।